স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় আসছে বাজেট আকার প্রকার বিশ্লেষণ, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর একে এনামুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা বলছিলাম যে আসছে বাজেট আকার প্রকার বিশ্লেষণ। এই বিষয়টি এজন্যই বলা যে আমরা জানি যে খুব বেশি দেরি নেই, আসলে এই জুনে শেষ হচ্ছে এবং নতুন বাজেটের জন্য অলরেডি প্রস্তুতি প্রায় শেষ বলা যায়। এক ধরনের ধারণাও তৈরি হয়েছে কী পরিমাণ বাজেট আকার হতে পারে সব কিছু মিলিয়ে। এবং সম্প্রতি আমরা দেখেছি যে আইএমএফের একটি দলও বাংলাদেশে আছেন, তারাও ওই বিষয়ে কথা বলছেন। তাদের অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল, সেগুলোর এক ধরনের প্রতিফলনও তারা আগামী বাজেটে কোনো না কোনো মাত্রায় দেখতে চান। এই বিষয় নিয়েও তারা কথা বলছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে। সেই বিষয় নিয়েগুলো একটু আলোচনা করতে চাই। প্রথমত বাজেট তো একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি বছর আসলেই বাজেট হচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা এখন যে বড় আকারের একটা বাজেট দিচ্ছি, সেই বাজেটটি অনেক সময় কেউ কেউ বলেন এত বড়, অত উচ্চভিলাষী, কিংবা হয়তো আবার আমরা দেখি বছর শেষে দিন শেষে সেটাকে আবার সংশোধন করে কমাতেও হয়, আসলে অনেকটা কমাতে হয়। তারপরেও একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে এগোয়, এবং এবছর আইএমএফের যে প্রতিনিধি দল, তাদের একটা প্রস্তাবনা হচ্ছে বাজেটের আকারটা কিছুটা কমানো হোক। আসলে এই কমানোটা আসলে আপনার কাছে কি মনে হয় খুব বেশি জরুরি কি না আসলে, মানে এবং কতটা কমালে আসলে কি কি লাভ হতে পারে আমাদের সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতির জন্য? বাজেটের মানে সাধারণভাবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে বাজেট গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, আগামী বছর এক বছরে গভর্নমেন্ট কি খরচ করবে তার একটা হিসাব, এবং এটা নির্ভর করবে আয়ের উপরে। যে আয় যদি এটা না থাকে তাহলে করা ডিফিকাল্ট হবে। আয়ের ক্ষেত্রে আমাদের উৎস একটা হচ্ছে সরকারের কর, আর এরপরে হচ্ছে বরোয়িং বা লোন বা ঋণ। এই ঋণটা দুইভাবে হয়, দেশের ভেতরে হয়, দেশের বাইরে হয়। এখন আমাদের মতো দেশে যেখানে সাপ্লাই সাইড খুব উইক, সাপ্লাই সাইড উইক বলতে আমরা সব জায়গায় এখন খেয়াল করে কয়েকদিনের মধ্যে আমরা বিদ্যুতের উৎপাদনের রেকর্ড করছি, তার মানে হচ্ছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন আগে কম ছিল। সো আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে সাপ্লাই সাইড উইক, সেখানে বাজেটের মুখ্য লক্ষ্য হওয়া উচিত যে আমি কিভাবে সাপ্লাই বাড়াবো। হ্যাঁ, যদি রাস্তার কারণে সাপ্লাই সাইড উইক হয় তাহলে রাস্তাতে ইনভেস্ট করতে হবে, যে যাই বলুক। যদি বলা হয় বিদ্যুতের জন্য লক্ষ্যমাত্রা সাপ্লাই সাইড উইক, তাহলে বিদ্যুতে খরচ করতে হবে। সো এটা হচ্ছে আমার হিসাবে বাজেটের লক্ষ্য হওয়া উচিত, যে এটা বড় কিংবা ছোট এটা না। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আমাদের দেশে এখন বাজেটকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে চিন্তা করতে হবে যে সমস্ত খরচ না করলেই চলে সেগুলো না করা। অনেক ধরনের খরচ আছে যেগুলো উপযুক্ত না করার জন্য করা, এই ধরনের খরচ না করা। এইটা নিয়ে অনেক সময় অনেকেই বলেন কথা যে অপ্রয়োজনীয় খরচ, বা আসলে এটা আসলে আপনি কিছুটাও যদি উদাহরণ বা বলতে পারবেন কিনা যে এই ধরনের খরচ আসলে কমানো সম্ভব? মানে এখন এভাবে চিন্তা করেন, একটা প্রজেক্ট গভর্নমেন্টের নানা দিক থেকে পাস হয়ে যায়, 100 কোটি টাকা প্রজেক্ট যদি 400 কোটি টাকায় চলে যায়, তাহলে এই যে 4 গুণ বেড়ে গেল, এটা কতটা প্রয়োজন ছিল, কতটা হিসাবের ভুল ছিল, কতটা ডিসক্রিশনে এসছে, এগুলো চিন্তা করে দেখা উচিত। এটাই সময় ক্ষেপণের ফলে বাড়ে। সুতরাং এফিশিয়েন্সি ইমপ্রুভ করাটা মোর ইম্পর্টেন্ট। সুতরাং বাজেটে আমার মনে হয় না আগামী 10 বছরেও বাংলাদেশের মতো দেশে যেখানে সাপ্লাই সাইড ভেরি উইক সেখানে, এবং আমার যেখানে উৎপাদন বাড়ানোটাই মূল লক্ষ্য, এত কোটি লোকের দেশে ইকোনমিক গ্রোথ যেখানে 5%, সেখানে উৎপাদন বাড়াতেই হয় এবং উৎপাদন বাড়বে। সেক্ষেত্রে পাবলিক গুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়বে, এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত না। বরং যদি এটা না করা হয় তাহলে অনেক জায়গায় প্রাইভেট সেক্টর আটকে যাবে। বিদ্যুৎ ইজ এ গুড এক্সাম্পল, পানি ইজ এ গুড এক্সাম্পল। আপনি পানি, বিদ্যুৎ, এই সমস্ত জায়গায় খরচ গভর্নমেন্ট, রাস্তা, পোর্ট, বিভিন্ন এই খরচগুলো বাড়তেই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমি এই খরচ বাড়ানো যখন করছি এটা যেন যুক্তিযুক্তভাবে করি, এবং এইটাই দেখার দায়িত্ব। সুতরাং আমি এইভাবে আগামী বাজেটে কমবে এটা আশা করি না। প্রথমত আরেকটা সহজ এক্সাম্পল দিই, বাজেটটা তো নমিনাল এক্সপেন্ডিচার। আমি যদি আজকে 100 টাকা খরচ করি, আগামী বছর ইনফ্লেশন এবং গ্রোথ রেটের বেশি খরচ করতে হবে। আমার ইনফ্লেশন 9%,
আমার গ্রোথ রেট 5.5-6%, তাহলে 15% তো এমনিতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যে সরকার বলছে যে এইবার অন্তত সাধারণত দেখা যায় 10 থেকে 12% অ্যাভারেজ বাড়ে, প্রতি বছরই বাড়ে, কিন্তু এবছর বলছে যে 5% তারা বৃদ্ধি করবে। আসলে এখন পর্যন্ত যে হিসাবটা দিচ্ছে, তার মানে আমরা যদি দেখি গত বছর 7,61,000 কোটি টাকার মতো ছিল, এবছর হয়তো 7,97,000 টাকা, প্রায় 8 লাখ কোটি টাকার মতো বলছেন। সেই জায়গায় বলা হচ্ছে 5%-এর কাছাকাছিটা বাড়ছে। সেইটা আসলে মানে মানে আপনি স্বাভাবিক, আপনি যে হিসাবটা দিচ্ছেন মূল্যস্ফীতি প্লাস গ্রোথ রেটের হিসাবটা, সেই হিসাবে মানে কতটা এটা ডিপেন্ড করবে বাজেট যখন পেশ করবে তখন আমার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত ছিল, তার সাথে বাড়াচ্ছে। যদি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যেটুকু হয় তার সাথে হয়তো বা লক্ষ্যমাত্রা বেশি ছিল, আমরা খরচ করতে অনেক সময় পারি না, তার সেটাও খেয়াল করতে হবে। অতএব তারা যখন বাড়াবে সেটা হচ্ছে গত বছর যা আমি খরচ করতে পেরেছি সেখান থেকে 10-15% বাড়বে আলটিমেটলি, এবং সেটা হয়তো বা গত বাজেটের তুলনায় 5-7% হইতেও পারে, আমি শিওর না। এটা হয়তো ধরেছে গত বাজেটে যেটা লক্ষ্য নির্ধারণ করেছে সেই হিসাবে। আপনি বলছেন যে খরচটার হিসাব চিন্তা করলে আবার 15%, 10-15% কম হলে এটা ঠিক হবে না, সেটাই চলে আসবে। আমার অবজারভেশন তাই। এবং বেশ কিছু জায়গায় আছে, আমরা ঢাকা শহরকে অনেকগুলো ইমপ্রুভ করছি, কিন্তু ঢাকা শহরের অনেক ইমপ্রুভমেন্ট বাকি আছে। শুধু ঢাকা না, চট্টগ্রাম এনাদার শহর, বড় বড় শহরগুলোকে যদি আমরা পাবলিক সার্ভিস ইমপ্রুভ না করি তাহলে বিপদ হবে শহরের জন্য। শহরগুলোর বায়ু দূষণ থেকে শুরু করে সব জায়গায় খরচ কিন্তু বাড়বে। সুতরাং আমি বাজেটকে আকারে ছোট করা বলতে যদি মনে করা হয় খরচ কমানো, আমি এখনও এটার পক্ষে না। আমি মনে করি সরকারকে খরচ করতে হবে, তবে হ্যাঁ যৌক্তিক খরচ করতে হবে, অনর্থক খরচ। আমি ফর নাথিং, অনেক সময় খবরে বেরিয়েছিল, মনে আছে কিনা, ওয়াসা তার পাইপ দেখার জন্য উগান্ডা চলে গেছিল। সো এরকম খরচ যেন না হয়, এই খরচগুলো যদি যুক্তিযুক্ত থাকে তাহলে মোটামুটিভাবে বাজেটের আকার বাড়বে। কিংবা ধরেন যে এরকম আপনি বলছেন অপচয় বা দুর্নীতি, এগুলো তো একটা দুর্নীতিটা ইজ এ মেজর ইস্যু। আমরা দেখেছি যে কোনো একটা ঘটনায় কোনো একটা প্রজেক্টে একটা মানে বালিশ কেনার জন্য যেটা 5 এরকম অনেক কিছুই থাকবে, বালিশ 5,000 টাকা কেনা, এরকম অনেক কিছুই থাকবে। অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে দাম বাড়ে, অনেক জায়গায় অনিচ্ছাকৃতভাবে দাম বাড়ে। সুতরাং খরচ যে বাড়বে এটার ব্যাপারে আমি নিশ্চিত, এটা কমার কোনো চান্স নেই। খরচ যেটাই হোক বা আকার যেটাই হোক, সেটার চেয়ে বড় বিষয় আসলে ঘাটতিটা একটা আলোচনার বিষয়। সেই ঘাটতি কমানোর ব্যাপারেও IMF এর একটা পরামর্শ রয়েছে, এবং সাধারণভাবে আমাদের অর্থনীতিবিদরাও বলেন যে ঘাটতিটা কমিয়ে আনা জরুরি। কিন্তু আমরা দেখছি যে এবার এখন পর্যন্ত যে কথাবার্তাগুলো আসছে গণমাধ্যমে, সেখানে বাজেটের আকার যেটা হচ্ছে, ঘাটতিতে খুব বেশি পরিবর্তন আসছে না, ঘাটতি বড়ই রয়ে যাচ্ছে। ঘাটতি কমানো প্রয়োজন, এবং আমি এখানে দুটো দিক জোর দেবো। একটা দিক হচ্ছে, দেখেন আমরা যখন এই সমস্ত কথা বলি, IMF কি বললো, ওয়ার্ল্ড ব্যাংক কি বললো, কেন আমার দেশের অর্থনীতিবিদরা কিন্তু এর আগে থেকে বলে আসতেছে একই কথা। এবং আমরা যদি এটাকে IMF এর টিমের সাথে চিন্তা করি তাহলেও ভুল হবে। দেখেন IMF এর মূল লক্ষ্য বাংলাদেশ না, তার লক্ষ্য তার অর্থনৈতিক অবস্থা, তার লক্ষ্য সে বাংলাদেশকে টাকা দেবে, কিভাবে টাকাটা নিয়ে যাবে এবং নিতে পারবে কিনা সেই নিশ্চয়তা সে দেখছে। এখন আমাদের অসুবিধাটা হচ্ছে, আমাদের প্রায় সবাই, সরকার নিজেও IMF আসলে নড়ে চড়ে বসেন। IMF আসলে নড়ে চড়ে বসার কিছু নেই। তার আগে দেশের প্রচুর অর্থনীতিবিদ আছেন যাদের সাথে বসে চিন্তা করা উচিত নিরপেক্ষভাবে যে আসলে ইকোনমিকে কোথায়, দুর্নীতি কমাতে হবে এটা IMF এর বলতে হবে না, ব্যাংক খাতে সংস্কার করতে হবে এটা IMF এর বলতে হবে না। আমাদের অসুবিধাটা হচ্ছে আমরা এক ধরনের হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কাজ করতেছি, এই ঔষধটা দেন কাজে লাগবে। দেশের অর্থনীতিবিদদের মধ্যে অনেকে এই কথাগুলো বলছে, সরকারের উচিত এবং সব জায়গায় উচিত আমলে নেওয়া। এটা এই অর্থে বলছি যে তাহলে দেশের অর্থনীতি অগ্রগতি হবে। IMF তারটা দেখছে, আমারটা তো দেখছে না। আমার ইকোনমি ইমপ্রুভ করতে গেলে, জিডিপি বাড়াতে গেলে, যেটা ইম্পর্ট্যান্ট, আমি কিভাবে যাব সেটা চিন্তা করার জন্য দেশের অর্থনীতিবিদদের সাথে চিন্তা করে কথাটা বলা উচিত। এবং এটা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমরা সবসময় বিদেশিদের নির্ভরশীল, এবং এটা একটা গরিব দেশের লক্ষণ। আমরা যখন বলি যে বাংলাদেশ এখন আর অতটা গরিব না, আমরা এত নির্ভরশীল তাদের উপরে না। হ্যাঁ, IMF যখন আসলো, IMF এর টোটাল লোন $5 বিলিয়ন, আমার ঘাটতি $20-25 বিলিয়ন। IMF এর লোন দিয়ে কিছু হবে, কিন্তু IMF যখন আসলো আমাদের অনেক অর্থনীতিবিদ ভাবছে, এবং আমরা অনেকেই চিন্তা করছি যে খারাপ না, তারা এসে আমাদের কথাটা বলে যাচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে, সরকারের উচিত নিরপেক্ষভাবে চিন্তা করা যে অর্থনীতি যদি ধসে পড়ে, অর্থনীতি যদি খারাপ হয় তাহলে কিন্তু সবার জন্য বিপদ। এবং আমরা এখন ছোট অর্থনীতিতে বাস করি না, আমাদের ইকোনমি, আমি আগেও বলেছি এখনও বলি, সেটা হচ্ছে আমরা মালয়েশিয়ার সমান।
এত বড় একটা ইকোনমি যদি সামান্য উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ধসে পড়বে, বিক্ষোভে ফেটে পড়বে মানুষ। অতএব এরকম ইকোনমিতে এখন আর ঠিক এসআরও দিয়ে বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে ইকোনমি চলবে এটা হবে না। এখন চিন্তা করতে হবে, আমার যেমন প্রডিউসারদের কথা চিন্তা করতে হবে, ইম্পোর্টারদের কথা চিন্তা করতে হবে, কনজিউমারের কথা চিন্তা হবে, ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, সব চিন্তা করতে হবে। এরকম একটা কাজে আমাকে চিন্তা করতে হবে। আমরা বলি বিশেষজ্ঞ মতামত নাও। বিশেষজ্ঞ মতামত নিলে যেটা হবে, সরকার তার পলিটিক্যাল অংশটা দেখবে, কিন্তু বিশেষজ্ঞরা যে কাজটা করবে বিভিন্ন অ্যানালিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলতে পারবে যে এই কাজটা করা উচিত অথবা এই কাজটা করা উচিত না। দ্যাট উইল বি গুড অ্যাডভাইস। এখন আমরা যেটা করছি আইএমএফের অ্যাডভাইসে কাজ করছি। হ্যাঁ, এটা আমার কাছে এটা দুঃখজনক মনে হয়, বিশেষ করে আমাদের মতো দেশে। এখন আমরা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে চালাবে সেরকম দেশে নাই, এবং আগামী 5 বছর পরে যদি এরকম থাকে আমরা বিপদে পড়ব। আমাদের নিজস্ব চিন্তায় ইকোনমিকে আগাতে হবে, এবং সেখানে বাজেট হচ্ছে, বাজেটের আলোচনায় কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে যে এনবিআর বসছে না তা না, আমি দেখছি বসছে, প্রাক বাজেট আলোচনা হচ্ছে বেশ কিছু লোকের, কিন্তু এগুলো ঠিক আলোচনা, আমিও আলোচনা বিভিন্ন সময় গিয়েছি, এবার যাই নাই। এই আলোচনাগুলো আলোচনা না, এগুলো হচ্ছে এক ধরনের পাবলিসিটি। আলোচনাটা সিরিয়াসলি করতে গেলে গভর্নমেন্টের স্পষ্ট ম্যান্ডেট করে কমিটি করে দেওয়া উচিত যে দিজ আর দ্য কমিটিস, যাদের সাথে তোমার বসতে হবে, তাদের মতামত নিতে হবে, নিয়ে তুমি প্রতিফলন করে তোমার মতো করো। সরকারকে কেউ বাধা দেবে। হয়তো এনবিআর তার বিশেষ করে এখানে কোন শুল্ক বাড়ানো হবে, কমানো হবে, প্রস্তাবগুলোই আসছে, বাইরে খুব বেশি আলোচনা নাই। ইকোনমি নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনাটা হচ্ছে এনবিআরই একটা করে, আর কেউ করে, এনবিআর ছাড়া কেউ করে না। কিন্তু বাজেটের জন্য একটা কমিটি আছে, তারা তো নিশ্চয়ই এরকম ইনিশিয়েটিভ নিতে পারে। সেখানেও খুব বড় ধরনের কোনো অ্যাটলিস্ট আমার পক্ষে, আমার জানা অর্থ মন্ত্রণালয় চিন্তা করা উচিত, স্ট্যান্ডিং কমিটি থাকা উচিত, বিশেষ করে এটা স্ট্যান্ডিং কমিটি অফ এক্সপার্টস, যেখানে চিন্তা করতে হবে একটা ইকোনমিকে মুভ করতে গেলে আমি কিভাবে যাব। এটা নিয়ে আমাদের অর্থনীতিবিদদের মধ্যে দ্বিমত হবে, তাতে কোনো আসে যায় না। অর্থমন্ত্রী যদি সেখানে বসে দ্বিমতটাও শোনেন, তাহলে উনি বুঝতে পারবেন কেন, কি কারণে আমরা কথাগুলো বলছি। সুতরাং ইকোনমিকে আমি মনে করি এখন ডোমেস্টিক্যালি গ্রো করানো উচিত, এই সেন্সে যে দেশের মধ্যে বিভিন্ন অর্থনীতিবিদদের চিন্তাগুলোকে দেখানো উচিত। এটা না হলে ইকোনমি কিন্তু খুব দূরে যাবে না। এর অর্থ এই না যে যারা বর্তমানে অ্যাডভাইস দিচ্ছেন তারা কিছু বুঝছেন না, তারা বুঝতে পারছেন, কিন্তু সেটা হচ্ছে কি একটা কথার পিঠে রিয়াকশন। এই ঘটনা ঘটছে, এখন আমি কি করতে পারি। আমার কথা হচ্ছে আজকে ডলার শর্টেজ এগেনস্টে আমি কি করতে পারি, এটা এক কথা, কিন্তু ডলার শর্টেজ কেন হলো, কিভাবে এটা থেকে রেহাই পাওয়া যেত, প্রবলেমটা কোথায়, এই পুরো জিনিসগুলো বিভিন্ন সময়ে অলমোস্ট এভরি মান্থে গভর্নমেন্টের স্ট্যান্ডিং কমিটি অফ এক্সপার্টস থাকা উচিত এবং তাদের সাথে কথা বলা উচিত। তাহলে অনেক জিনিস সহজ হবে। তখন আইএমএফ আমাকে এরকম ছুরি ঘোরাতে পারবে না, আমাকে তো লাঠি ঘোরাচ্ছে, বলছে যে এটা করো, ওটা করো, এটা না করলে আমি এই টাকা দেবো না। এটা আমার মনে হয় না এখন এই মুহূর্তে আমি বাংলাদেশকে এইভাবে দেখতে চাই। এবং সেটাও ওই যে যেটা প্রথমে একটু বলছিলাম যে আইএমএফ হয়তো বাজেটে তার একটা প্রতিফলন দেখতে, তার মানে কিন্তু আপনি যেটা বলছেন যে বাজেট তো একটা রাজনৈতিক বিষয় মূলত শেষ পর্যন্ত, কারণ অনেক সিদ্ধান্ত তাকে ইশতেহার বা তার যে চিন্তা ভাবনা সেটা থাকবেই, সেটা নিয়ে আমি না করতে হয়। তার ইশতেহার আছে, গভর্নমেন্ট নতুন সরকার, এখন তার ইশতেহার পালন করতে হবে। সেটা করতে গেলে কোনটা এখন করা উচিত, কোনটা আগামী বছর চিন্তা করা উচিত, কোনটা এখনই করে ফেললে দেশের জন্য সহজ হবে, এই সব জিনিসগুলো কিন্তু পলিটিক্যাল ডিসিশন যেমন, এটা একদিকে এক্সপার্ট ডিসিশনও আলোচনা করে বোঝা হতে। আমি মনে করি সেই জায়গায় আমাদের নীতিগতভাবে পরিবর্তন আনা উচিত। মানে একটা অন্য, আমরা যদি বলি যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বেরিয়ে গেছি, এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের চিন্তাটা কি। আমি এই কারণে মাঝে মাঝে, যদিও আইএমএফ কিন্তু খারাপ কথা বলছে না, আইএমএফ যা বলছে আমাদের দেশের অর্থনীতিবিদ প্রকারান্তরে এই কথাগুলো বলছিল, কিন্তু আমরা হয়তো পত্রপত্রিকায় বলেই এটাকে শেষ করেছি, আইএমএফ গিয়ে সরকারের দুয়ারে বলে আসতেছে। সুতরাং অনেক অর্থনীতিবিদ মুচকি হাসছে যে ঠিক আছে আইএমএফ এর দিয়ে যদি হয় হোক, কিন্তু এভাবে হওয়া উচিত না। আমি মনে করি দেশের মধ্যে গভর্নমেন্ট এটা চিন্তা করা উচিত। দেশে প্রচুর লোক আছে এখন কথা বলার এবং বোঝানোর। এই অর্থ এই না যে এরা পলিটিক্যাল লোক, এরা নিরপেক্ষ লোক, গবেষক, চিন্তা করে সরকারকে বলবে এটা করা উচিত হবে না, এবং এটা শুনলেও সরকারের পক্ষে ডিসিশন নেওয়াটা সহজ হবে।
জি, নিশ্চয়ই। এবং আপনি যে প্রসঙ্গটা বলছিলাম যে সরকারের নিশ্চয়ই ইশতেহারের প্রসঙ্গ থাকে, আপনিও বলছিলেন সেখানে। এবার আমরা জানি যে এই সরকারের একটা বড় কথাই ছিল যে মূল্যস্ফীতি যতটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেটাও এই বাজেটেও নিশ্চয়ই তারা চেষ্টা করবে। সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা ছোট বিরতি নিয়ে আসছি, বিরতির পরে যে ঠিক কীভাবে আসলে সামাল দিতে পারে সেখানে কোনো ধরনের প্রস্তাবনা রয়েছে কিনা, একটা বিরতির পরে আমরা আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে। আমরা আলোচনা করছিলাম আসছে বাজেট আকার প্রকার বিশ্লেষণ, এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর এ কে এনামুল হক। স্যার, আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে প্রসঙ্গটা তুলেছিলাম, মূল্যস্ফীতি এবার একটা বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত আমরা জানি, এবং এটি নিশ্চয়ই নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে, এবং সেটা বাজেটেও কোনো না কোনোভাবে সেটার প্রতিফলন আমরা দেখতে চাইবো, বা হয়তো সরকারও সেটা করবেন। সেক্ষেত্রে আসলে আমরা জানি যে একটা সাধারণ প্রক্রিয়া, আমরা মুদ্রানীতি একটু কঠোর করা কিংবা সুদের পরিমাণটা বাড়ানো, নীতি সুধার বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি কমানোর একটা গত বাজেটেও আমরা দেখেছি যে বিলাস পণ্যের আমদানি কিংবা যেসব পণ্যের সেসব ক্ষেত্রে কমানোর একটা চেষ্টা থাকে, শুল্ক বাড়ে স্বাভাবিকভাবেই, অযৌক্তিক ব্যয় কমানোরও চেষ্টা থাকে। এই বিষয়গুলো নিশ্চয়ই থাকবে। আপনার কাছে কি মনে হয় যে ঠিক এখানে নতুন কিছু সংযোজনের জায়গা রয়েছে কিনা এই বাজেটে, বা উচিত? এটার একটা বোঝা উচিত যে মুদ্রাস্ফীতির অনেকগুলো কারণে একটা হচ্ছে খাদ্য উৎপাদন। জি, এই বছর খাদ্য উৎপাদনের যে ধারা আমরা দেখতে পাচ্ছি শিলাবৃষ্টি থেকে, তাতে আমাদের একটু চিন্তার বিষয় দেখা উচিত। সরকারের এখনই চিন্তা করা উচিত খাদ্য আমদানি করতে হবে কিনা। সরকার যতই খাদ্য ক্রয়ে থাকুক, যদি টোটাল ভলিউম কমে যায় তাহলে আমদানি করতেই হবে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আমদানি করা যায়, আমরা যেন বসে না থাকি, আগে থেকে সিদ্ধান্ত নিলে সঠিক সময়, এটা একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বা আমাদের যেটা হয় মূল্যস্ফীতিতে, হঠাৎ করে দেখা যাচ্ছে, যেমন আমাদের রমজানের আগে গভর্নমেন্টগুলো যে আমি কয়েকটা শুল্ক কমাবো, আমার মনে হয় শুল্ক ক্ষেত্রে এক ধরনের যৌক্তিকীকরণের দরকার আছে। কি কি পণ্যে আমি আদৌ শুল্ক দেব না, যেগুলো আমাদের মুদ্রাস্ফীতিতে প্রবল প্রভাব দেয়, এগুলোকে শুল্কের বাইরে রেখে দেওয়া উচিত, যেগুলো আমরা আসুক, কারণ এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, এখানে যদি আমার কোনো প্রোটেকশন লাগে আমাদের ফার্মারদের জন্য, সেটা দিতে পারবো। কিন্তু আমি মুদ্রাস্ফীতি সামনে এসে যদি কালকে বলি যে এখনই এটা কমাবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্যবসায়ীরা একটা আনসার্টেনিটির মধ্যে থাকে। এরকম আনসার্টেনিটিতে হয় কি, তারা সঠিক আমদানিটা করে না। যেমন ধরেন, আমার যদি জানা থাকে যে রমজানের 1 মাস আগে সরকার শুল্ক কমাবে খেজুরের উপরে, এরকম একটা ধারণা যদি আমার থাকে, আমি আসলে 1 মাস পর্যন্ত অপেক্ষা করবো আমদানি না করার জন্য। কিন্তু আমি যদি জানি যৌক্তিকভাবে, এই যে যৌক্তিকীকরণ, এটা একটা পদ্ধতি, এটা আমাদের চিন্তা করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, এখন থেকে জুন পর্যন্ত মূল্যস্ফীতি বাড়বে। এটা এখনকার না, যে কোনো ট্রেন্ডে। বর্ষা আসছে আগামী মাস থেকে। বর্ষা আসা মানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্টস নাই। একটা জিনিস দেখবেন যে আমরা এখন একদিকে ভালো যে অনেকগুলো কি বলা যাবে গ্রিন হাউসেস এখন প্রোডাকশন হচ্ছে, যে প্রোডাক্টটা একসময় দেখা যেত না এই সিজনে, এখনও বাজারে ফুলকপি বাঁধাকপি আসছে। সুতরাং এই প্রসেসগুলোর মাধ্যমে যখন আসবে, এই কস্টগুলো কিন্তু আগের চেয়ে বেশি, সুতরাং এই প্রোডাক্টগুলোতে দাম বেশি থাকবে। অতএব এটা নিয়ে আমি চিন্তা, সিজনাল প্রোডাক্টে যেন দামটা ঠিক থাকে, এটা মাথায় রাখতে হবে। আর যদি আমদানি নির্ভর হয়, আমদানির ক্ষেত্রে শুল্কগুলো অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে যৌক্তিকীকরণ করা, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। জুলাইয়ের পরে ইন জেনারেল মূল্যস্ফীতি কমতে থাকে, কারণ ফসল আসছে। নভেম্বরে আমাদের নবান্ন, সেটা আসছে। তারপরে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ফসল উৎপাদন, রবি ফসলের প্রাচুর্য আছে। সুতরাং সেখানে মূল্যস্ফীতি কমবে। প্রশ্ন হবে যে এখন থেকে জুন পর্যন্ত যেন মূল্যস্ফীতি আর বেশি না বাড়ে, এবং সেটা করার জন্য প্রথম ধারণা হওয়া উচিত উৎপাদন দিকে চিন্তা করা, দ্বিতীয় ধারণা হওয়া উচিত ইম্পোর্টের দিকে চিন্তা করা। যে সমস্ত প্রোডাক্ট মূল্যস্ফীতিতে প্রবল প্রভাব করে, আমি আবারও বলবো, এগুলোকে সম্পূর্ণ শুল্কমুক্ত করে দেন, আনলেস ইউ আর প্রোটেক্টিং দ্য ফার্মার। এখানেও এক্সপার্ট ওপিনিয়ন ইম্পর্টেন্ট। আমরা অপিনিয়নগুলো কখন নিই? যখন বিপদে পড়ি। অপিনিয়নগুলো গোড়া থেকে নিলে, স্ট্যান্ডার্ডাইজ করে ফেললে আনসার্টেনিটি কম থাকবে। আনসার্টেনিটি কম থাকলে ইকোনমিক থিওরিতে আমরা সবসময় জানি প্রোডাকশন বাড়বে। আনসার্টেনিটি প্রোডাকশনকে কমায়। এই যে সিম্পল থিওরি, এটা থেকে আমরা বুঝি যে আনসার্টেনিটি কমাইতে হবে। অতএব যে সমস্ত প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আনসার্টেনিটি আছে, সেগুলো চিন্তা করে কমিয়ে দেওয়াটা আমাদের প্রধান চিন্তা করা উচিত। তাহলে এক ধরনের চিন্তা আসবে।
আর এটাকে যদি চিন্তা করি, গত বছর মূল্যস্ফীতির বাড়তির দুই একটা কারণ ছিল অতিরিক্ত। একটা ছিল আমাদের ডলারের প্রাইসের পরিবর্তন, কিন্তু এখন আমরা মোটামুটি স্টেবিলাইজড অবস্থায় চলে আসছি। সুতরাং এদিক থেকে খুব ইম্প্যাক্ট হবে না, আনলেস উই মেক অ্যানাদার মিস্টেক। গত বছরের মিস্টেকটা আমার কাছে এখনও বোধগম্য না অ্যাজ এন ইকোনমিস্ট, কারণ আমরা সব ডাটা পাই না। বোধগম্য না এর কারণে বললাম, আমার ডলার রিজার্ভ 40, 44, 48 থেকে ওভারনাইট 22-এ নেমে গেল, 20-এ নেমে গেল, আমরা টেরই পেলাম না। এটা এক্সপেক্টেড না, কারণ এত বড় ড্রপ কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে, এবং ফাঁকিগুলো এখন দেখা যায়। একেবারে দেখা যায় না তা না। আপনি দেখেন, বাংলাদেশের টাকা নিয়ে বাংলাদেশের বাইরে সব ধনী ব্যক্তি, বিজনেস সব বাংলাদেশে, ধনী সব অন্য দেশে, তারা সেখানে ধনী ব্যক্তি। তার মানে টাকাগুলো সামহাও আমাদের দেশে সময় মতো আসে নাই। আমি আরেকটা কথা আপনাকে বলছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্সগুলো ঠিক মতো পাচ্ছি না। আমি যদি আজকের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখবেন খুব সহজ হিসাবে যে মার্চ পর্যন্ত আমাদের এক্সপোর্ট হয়েছে প্রায় $42 বিলিয়ন। গত বছরের টোটাল এক্সপোর্ট ছিল $47 বিলিয়ন। তাহলে আমি মার্চ পর্যন্ত যদি খরচ দেখি, আমি আরও $12 বিলিয়ন পাবো। তার মানে আমার এক্সপোর্ট কিন্তু বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের ডাটাতে এটা আসছে না। তার মানে হচ্ছে আমার এক্সপোর্ট বাড়লো, ডলারগুলো ঠিকমতো আমার কাছে আসছে না। এগুলো তলিয়ে দেখা উচিত, এগুলোর পেছনে চিন্তা করা উচিত, কি করা উচিত। সুতরাং আমাদের রিজার্ভ ফেল করছে, এটা IMF-এর চেয়ে আমাদের চিন্তা করা উচিত। এটা আমাদের প্রবলেম, আমাদের দেশের প্রবলেম, আমাদের সরকারের প্রবলেম। এটা IMF-এর প্রবলেম না। IMF-এর কাছে আমরা হাত পেতেছি, তারা আমাকে প্রবলেম দেখাই দিচ্ছে। তারা বলছে এটা ঠিক করো, ওটা ঠিক করো। তারা যা সলিউশন দিচ্ছে এটা তাদের স্বার্থে, আমাদের স্বার্থে সবসময় যে হচ্ছে এটা আমি বলবো না। আমাদের নিজেদের চিন্তা করা উচিত, এবং এটাই আমি প্রায় বারে বারে বলি যে আমাদের দেশে এখনও মিসিং। আমরা এখনও একেবারে গরিব প্রান্তিক দেশের মতো চিন্তা করছি, যাদের নিজস্ব চিন্তা বলে কিছু নাই। সেখানে বরং সরকারের চিন্তা ভালো। ম্যানিফেস্টোর কথা বললেন, সরকার বলছে আমি এটা করতে চাই। প্রশ্নটা হচ্ছে, এটা করতে যাওয়া মানে যে প্রজেক্ট তৈরি করা তা না। পদ্ধতিগতভাবে কিভাবে চিন্তা করা, পলিসিগতভাবে কিভাবে চিন্তা করা, এই বাজেটে আমি সেই পলিসিটা কিভাবে আনবো, সেটা চিন্তা করা। আলোচনা কিন্তু সেদিকে যাচ্ছে না। আলোচনা হচ্ছে যে আমি এনবিআর চিন্তা করছি আমি কিভাবে ট্যাক্স কালেক্ট করব। হ্যাঁ, এনবিআর একটা বিশাল দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব এনবিআর এখন ট্যাক্স পেয়ার বের করা। একটা দেশে 1 কোটি ট্যাক্স পেয়ার থাকা উচিত ছিল। স্যার, এখানে আপনি একটু আগে বলছিলেন যে শুল্ক কিছু ক্ষেত্রে যেগুলো বিশেষ করে মূল্যস্ফীতির জন্য বড় সমস্যা, সেক্ষেত্রে শুল্ক কমিয়ে দেওয়া বা একদম শুল্ক মানে বন্ধ করে দেওয়া বা সেই জায়গাটা, সেক্ষেত্রে আমরা জানি যে রাজস্ব একটা বড় লক্ষ্যমাত্রা আমাদের থাকে, আমাদের আয়ের তো একমাত্র পথ হচ্ছে রাজস্ব। সেইখানে তো এনবিআর-এর একটা চ্যালেঞ্জ থাকে সবসময়। এই ক্ষেত্রে এনবিআর আসলে এই ভাবনাগুলো ভাবে হয়তো যে আমার তো আয় কমে যাচ্ছে, আমার লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এবছরও আমরা দেখি এখন পর্যন্ত পুরোপুরি লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সংখ্যা রয়েছে যে 100%, এবং কমানো হয়েছে লক্ষ্য, একটা সময় আমরা দেখেছি রিভাইজ করা হচ্ছে। সেই জায়গাটায় তাহলে এই ভাবনার তো নিশ্চয়ই কাজ করে। সেটা আসলে কীভাবে বিকল্প উপায় নিশ্চয়ই ভাবতে হয়। প্রথম চিন্তা করেন, এভাবে দেখেন, যদি ভ্যাট দিয়ে আমি রাজস্ব আয় করি তাহলে মূল্যস্ফীতি বাড়বে। আমি যদি ভ্যাট আর কাস্টম ডিউটি দিয়ে মনে করি রাজস্ব নেব, যেটা আমরা করছি প্রায় অর্ধেক রাজস্ব এটা থেকে, তাহলে আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণটা খুবই কম। খুবই কম মানে আমরা প্রায় মাত্র 24 লক্ষ লোক ট্যাক্স পেমেন্ট করে, সাবমিশন করছে হয়তো 40 লক্ষ লোক এই পর্যন্ত আমার জানা মতে, 41 লাখ বা সামথিং। এখন আমার ট্যাক্স পেয়ার খুঁজে পাচ্ছি না আমরা। সো হ্যাঁ, আমি যদি ট্যাক্স পেয়ার খুঁজে না পাই, এই গভর্নমেন্ট বিপদে পড়বে। তখন ভ্যাটের উপর নির্ভর হবে। ভ্যাটের উপর নির্ভর হলে যে ধরনের ঘটনা ঘটছে, মূল্যস্ফীতি আপনি হাতে রাখতে পারবেন না। ইনকাম ট্যাক্সে আসেন, ইনকাম ট্যাক্সে চিন্তা করেন যে আমি এইভাবে চিন্তা করব। আবার ইনকাম ট্যাক্স তৈরি করতে গিয়ে ইকোনমি যেন ধসে না পড়ে। মানে বুঝতে হবে আমরা এমন একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বসে আছি যেখানে মানুষ কিন্তু নানাভাবে চিন্তা করে। আমি একটা এক্সাম্পল দিই, এভাবে চিন্তা করেন, বাংলাদেশে বসে যদি আপনি ইনভেস্ট করতে যান, তাহলে আপনাকে 4-5টা ডিপার্টমেন্ট ধরে বসবে, এই ট্যাক্স দিয়েছেন কিনা, এই কাগজ আছে কিনা, এরকম। আর আমি যদি বাংলাদেশ থেকে বেরিয়ে মালয়েশিয়ান সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে আসি, আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন না। তাহলে আমি যদি উদ্যোক্তা হই, তাহলে আমি কি করব? আমি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করব। কারণ আপনি আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছেন না। এই যে ব্যবস্থাটা আপনি ফেয়ার করছেন না, বৈষম্য কাজ করছে দেশি এবং বিদেশি।
বিনিয়োগকারীর উদার মধ্যে। হচ্ছে কিন্তু বাংলাদেশ এটা মাথায় রাখতে হবে। আমরা এত প্রশ্ন, আপনি যখন আমাকে ধরতে পারেন নাই এবং আমি এত টাকা এখন ইনভেস্ট করছি ইকোনমিতে, আপনি বাহবা দেওয়া উচিত। আর এনবিআরকে বলা উচিত যে আপনি কেন পারেন নাই। আপনি শাস্তি পাওয়ার কথা, আমি শাস্তি পাওয়ার কথা না। আমি ইনভেস্ট করে ফেলছি টাকাটা, আমি দেশে টাকা ইনভেস্ট করছি, আপনি ইনভেস্ট করতে দিচ্ছেন না। আপনি বলছেন এই কাগজ কই, ওই কাগজ কই। এটা দেশের পক্ষে না। ব্যর্থতাটা কার? যে এত টাকা আমার পকেটে ছিল, এনবিআর খুঁজে পায় নাই। যেহেতু সে খুঁজে পায় নাই, ব্যর্থতাটা যার, তাকে ধরেন, বলেন যে আপনি কেন এটা বের করতে পারলেন না। আর যেহেতু পান নাই, এটাকে যে কোনো ইনকাম ট্যাক্সের লতে আপনি 3 বছরের পরে তাকে চার্জ করার কিছু নাই, কারণ আমি 3 বছর পর্যন্ত লুকিয়ে ফেলছি, আপনি ধরতে পারেন না। তাহলে ইনকাম ট্যাক্সের এই রুলগুলো যদি পরিষ্কার না থাকে, তাহলে কি হবে? প্রবণতা বাড়বে, সকল বিনিয়োগকারী দেশ থেকে বাইরে চলে যাবে, বাইরে গিয়ে দেশে ইনভেস্ট করবে, তাতে তার লাভ আছে। কারণ সে তো বিদেশি নাগরিক হিসেবে দেশে ইনভেস্ট করবে, বিদেশি কোম্পানি হিসেবে দেশে ইনভেস্ট করবে, তখন সে দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিতেও পারবে। অতএব মাথায় রাখতে হবে, আমরা আসলে দেশের স্বার্থে পলিসি তৈরি করছি না। আমরা যখন পলিসি তৈরি করছি, তখন দেশের স্বার্থটা চিন্তা করতে হবে। আমরা অনর্থক প্রশ্ন করছি, যে সমস্ত প্রশ্ন ব্যাংকিং খাতকে নষ্ট করে ফেলছে, যে সমস্ত প্রশ্নের কারণে আজকে যারা ব্যাংক ঋণ নিত, তারা এখন ব্যাংকের মালিক হয়ে শুধু মানে নৈতিক অবস্থানের জায়গা থেকে বা মানে একদম আইন পরিপালনের জন্যই, নাকি আপনি সেই উদারতার জায়গাগুলো আমরা আসলে কোন কারণে মিস করে যাচ্ছি? না, আমরা এগুলো সব ক্লারিক্যালি চিন্তা করছি, ব্যুরোক্রেটিকলি চিন্তা করছি। মনে করেন আপনি একটা প্রায়োগিকভাবে চিন্তা করতে আমরা দেশের স্বার্থ, ওইখানেই বললাম, ওখানে আমরা আসলে কল্পনা করতে পারছি না। একটা সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে বলছে কত তারিখে কয়টা চেক হবে, মাসে কয়টা চেক হবে না হবে আপনাকে বলতে হবে। কীভাবে বুঝবো? টাকাটা বোঝার দরকার নেই। টাকাটা আমার পকেটে থাকলে প্রশ্ন করতে পারতেন, করতেন না। তাহলে আমি কি করব? আমি টাকাটা আমার পকেটে রাখবো। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনার এমন একটা নিয়ম তৈরি করছেন, ব্যাংকের টাকা এবং আমার পকেটের টাকার মধ্যে কোনো পার্থক্য রাখা উচিত ছিল না। আপনি ব্যাংকে রাখেন আমার টাকা, আপনি এতবার প্রশ্ন করছেন কেন? আমাকে এত প্রশ্ন আসলো কেন? এখন দোহাই দিচ্ছেন আপনি IMF-এর। কোথায় IMF-এর দোহাই দিচ্ছেন দেখেন? কিছু বললেই বাংলাদেশ ব্যাংক বলে বসবে মানি লন্ডারিং আইন আছে। আপনি মানুষকে হ্যারাস করার জন্য আইন করেন না, আপনি তৈরি করবেন দেশের স্বার্থে। আমেরিকাতে এই পরিমাণ টাকা চলে যায়, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এই পরিমাণ টাকা যায়, কোথাও তো মানি লন্ডারিং আইনে কাউকে ধরে না, তাদের দেশেও ঢুকছে, তাদের দেশেও ঢুকছে। বাংলাদেশের মতো গরিব দেশে আপনি এই সমস্ত আইন তৈরি করে মানুষকে দেশান্তরী করছেন। আজকে বাংলাদেশে বড় বড় বিনিয়োগকারীরা দেশ থেকে চলে গেছে অথবা চলে যাবে, এটা দেশের স্বার্থে কাজ করছে না। এই ব্যুরোক্রেসি থেকে আমাদের উঠে আসতে হবে। আমার কাছে মনে হচ্ছে এটা নৈতিকভাবেও ঠিক না। এটা দেশে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত করবেন, কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে। বাজেট আসলে যে একটা বিষয়, যে মানে অবৈধ টাকা বা করাপ্টেড মানি মানে ফেয়ার করার যে চেষ্টা, বৈধ করার একটা দাবি থাকে, কিন্তু সেটা কয়েক বছর ধরে হচ্ছে না। এটা আসলে মানে এবার আসলে কি হতে পারে আপনার কাছে? এটা নিয়ে আমি সাধারণভাবে একটা লজিক দিই, খুব সহজ বুঝি। সেটা হচ্ছে, এই লজিকটা আমি অনেক আগেই দিয়েছি, এর আগের সরকারের সময় দিয়েছি, এবং ফলে একদল যেমন এই টাকা নিয়ে খুব চিৎকার করেন নীতিগতভাবে, আরেক দল আমি এটার পক্ষে না। আমি কিভাবে বলি এটা চিন্তা করে দেখেন। আমি যদি দেশের টাকা দেশে বিনিয়োগ করি, এটা আইনগতভাবে যদি এটা বেআইনিভাবে আমি আহরণ করে থাকি, আপনার এতগুলো ডিপার্টমেন্ট বসে আছে, আপনার ক্রিমিনাল ডিপার্টমেন্ট বসে আছে, আপনার পুলিশ বসে আছে, তারা ধরলো না কেন? সেখানে এখন তাদের নিতে হবে, তাদের দায়। সে এখন আমি ডিক্লেয়ার করলে ধরা শুরু করছে, এটা হয় না। তাহলে তো ডিক্লারেশনটা আসবে না, তাইলে ডিক্লারেশন আসবে না, তাহলে কেউ ডিক্লেয়ার করবে না। অতএব এটা নিয়ে আমেরিকাতেও তাই হয়। তারা বলে যে যদি এই কাণ্ডটা আপনি করে ফেলেন, তাহলে হয় আপনি ইনকাম ট্যাক্সকে ধরবেন যে কেন তুমি পাও নাই খুঁজে, আর তা না হলে তাকে ছেড়ে দেন, কারণ সে তো এই টাকা বাংলাদেশে ইনভেস্ট করছে। আর আপনি যদি ইনভেস্ট করলে ধরা শুরু করেন, শুরুতে যেটা বললাম, তাহলে আমি টাকাটা দেশ থেকে নিয়ে চলে যাব। সো এন্ড অফ দ্য ডেতে আপনি দেশে টাকাটা রাখতে পারছেন না। সুতরাং দেশের ক্ষতি হচ্ছে। এই নৈতিকতার পক্ষে ইকোনমি কিন্তু সব জিনিস যে মরাল তা না। ছবি যদি মরাল হতো, তাহলে দেশে সিগারেট ব্যবসা হতো না, তাহলে দেশে মদের ব্যবসা হতো না। অতএব এটা মরাল নিয়ে চিন্তা করবেন না। ইস্যুটা হচ্ছে আমার ইকোনমিতে ইমপ্রুভমেন্ট। আর না হলে আমার দেশের টাকা বাইরে চলে যাবে, এবং আমি এমন সব আইন করে রাখবো যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে। আমি এটার পক্ষে না। এখানেই আমি বলছি বিশেষজ্ঞ মতামতটা ইম্পর্টেন্ট, এটা ক্লারিক্যাল মতামত দেওয়া হবে না। জি, আমরা আরও আলোচনা করতে চাই। আর একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পরে আলোচনা করছি। দর্শক আমাদের সঙ্গে থাকবে।
স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম আসছে বাজেট আকার প্রকার বিশ্লেষণ। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর এ কে এনামুল হক। স্যার, আমরা আলোচনা করছিলাম এবং এই পর্যায়ে একটু দেখতে চাই, সেটা হচ্ছে বাজেটের একটা বিষয়ে সবসময় থাকে, আমরা একটু আলোচনা করছিলাম ঘাটতি নিয়ে। সেখানে ঘাটতি পূরণের যে জায়গাটা, এখন আমরা দেখছি যে বিদেশি ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ খাত থেকেও প্রচুর ঋণ আমাদের করতে হয়, সঞ্চয়পত্র থেকে তুলতে হয়। কিন্তু এই গত এই কিছুদিনে সঞ্চয়পত্রের পরিমাণটা অনেক কমে গেছে। তার মানে সেই টাকাটা কিন্তু আবার দেশের অভ্যন্তরে এবং যে পরিমাণ লক্ষ্য বিদেশি ঋণের কাছে ঋণ আশা করা হয়েছিল, সেটা পুরোটা আসছে না হয়তো এই চলতি অর্থ বছরে। সেক্ষেত্রে এক ধরনের অভ্যন্তরীণ ব্যাংক বড়োর দিকে বেশি যেতে হয় এবং ভবিষ্যৎ মানে পরবর্তী বাজেটেও হয়তো এর বাইরে আসলে আমরা বের হতে পারছি না। এবং একটা বলা যায় সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে এই ঋণের পরিমাণটা, এবং এর যে সুদের চাপ, কিস্তির চাপ, সেটা তো তৈরি হচ্ছে আমাদের উপর। সেই জায়গাটা আসলে আমাদের যে উন্নয়ন বাজেট কিংবা আমাদের পরিচালন ব্যয় সব কিছু ভারসাম্য করে কতটা সম্ভব? আমি একটু অন্যভাবে দেখি। এই যদি এভাবে চিন্তা করেন, প্রথম দেখেন এভাবে যে আমি যদি ঋণ নেই, দেবার ক্ষমতা আছে কিনা, এটা হচ্ছে মূল কথা। এখন বাংলাদেশের মতো দেশে যখন সরকার ঋণ নেয়, এটার মাধ্যমে যদি ওই যে শুরুতে বললাম অপ্রোডাক্টিভ না করে প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ করি, দেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, তাহলে ঋণ নেওয়া মানে কি? ঋণ নেওয়া মানে হচ্ছে আমি উৎপাদন ক্ষমতা বাড়ালাম, আগামীতে উৎপাদন বাড়বে, আমি সেখান থেকে অতিরিক্ত ট্যাক্স পাবো, সেখান থেকে এটা ফিল আপ করবো। সো এটা দিয়ে আমি চিন্তিত না। আমেরিকান ইকোনমিতে তাদের জিডিপি থেকে 110 গুণের কাছাকাছি এখন তাদের 110% হচ্ছে তাদের ঋণ। আমাদের জিডিপির এখনও 40-30-এর আশেপাশে ঋণ। সো ঋণ নিয়ে আমি চিন্তিত না। চিন্তিত প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ছে কিনা। আমি যদি ঋণ নিয়ে রাস্তা একবার ভাঙি, আবার রাস্তা গড়ি, একবার ফুটপাত ভাঙি, একবার ফুটপাত সুন্দর করি, টাইলস বদলাই, আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ে না। আমার আপত্তিটা হচ্ছে অপচয় বলতে আমি যেটা মিন করছিলাম, এটা হচ্ছে অপচয়। কি করতেছি? ভালো ফুটপাত ভেঙে রঙিন লাল হলুদ টাইলস লাগাচ্ছি, আবার লাল হলুদ টাইলস ভেঙে সবুজ টাইলস লাগাচ্ছি, এগুলো উৎপাদন ক্ষম। মানে আমাদের অসুবিধা হচ্ছে আমরা আসলে জিডিপি বাড়ানোর যে সমস্ত পদ্ধতি চিন্তা করা উচিত, আমরা এটা কোনো উৎপাদন খাত হলো না। আমি ভালো ফুটপাত ভেঙে আবার ফুটপাত বানায় ফেলতেছি, এটাতে ইকোনমি কী লাভ হলো? এটাতে জিডিপি বেড়ে গেল, কিন্তু এই যে আমি ঋণ করলাম এটার জন্য, এখন এটা ফেরত দেওয়ার ক্ষমতা থাকবে না। সুতরাং আমি চিন্তিত যে আমার প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়িয়ে যেন ঋণটা করি। সুতরাং আমি এই পরিমাণ নিয়ে এতটা চিন্তিত না। এটা খুব বেশি পরিমাণ না, এর চেয়ে বেশি পরিমাণও হতে হবে এবং হবে। প্রশ্ন হবে সরকার যেন উৎপাদন ক্ষমতা বাড়ানোটা আগে চিন্তা করে, যে আমি এই সমস্ত আমি লাইট তৈরি আছে আপনি দেখেন এক ক্যামেরা পড়ে আছে, এই ক্যামেরা থাকতে আরেকটা ক্যামেরা লাগানো হচ্ছে। আপনি দেখেন ঢাকা শহরে কি হচ্ছে, কতদিন পরে পরে ট্রাফিক লাইট আসে আর যায়। এগুলোর কোনো দরকার নেই। হয় আপনি ট্রাফিক লাইট রাখলে ট্রাফিক পুলিশ কমাবেন, বলবেন যে পুলিশ থাকবে না, মানে উৎপাদনটা চিন্তা করতে হবে, ক্ষমতাটা কেন বাড়লো। আমি ডিজিটাল চালু করে ম্যানুয়ালি চালাচ্ছি, তার মানে দুটোই আমার কষ্ট বাড়ছে। এগুলো হচ্ছে আমাদের প্রবলেম। এটা যদি না করি তাহলে কিন্তু আমি এটা নিয়ে চিন্তিত না। এই প্রবলেমগুলোকে সলভ করা উচিত, এবং এখানে প্রবলেমগুলো সলভ করলে আমাদের প্রবলেম হচ্ছে ওই যে বললাম আমরা ক্লারিক্যাল চিন্তা করছি, আমরা ভাবছি যে করতে হবে, এটা না করলে আমার গভর্নমেন্টের নিয়ম কি টাকা খরচ করতে না করলে, যেমন আপনারা সবাই আমরা বলছি খরচ করতে পারছে না অতএব তোমার বিপদ। তার মানে আমি আসলে এফিসিয়েন্সি চাচ্ছি না, দক্ষতা চাচ্ছি না, আমি দেখব যে উৎপাদন ক্ষমতা বাড়ছে কিনা, এবং প্রজেক্ট ডিজাইনে এই চিন্তাগুলো আনা উচিত। এটা হচ্ছে আমার দিক থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি অতটা চিন্তিত না যদি ইফেক্টিভ হয়, এফিশিয়েন্ট হয়। এটাই হচ্ছে মূল। কিন্তু দেখা যায় স্যার যে আমরা দেখছি যে এই উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বরাদ্দ অর্থ মানে ব্যবহার করতে না পারার কারণে সেটা ব্যাক চলে যাচ্ছে, খরচ করা যাচ্ছে না, এই যে এফিশিয়েন্সির জায়গাটা না। কিন্তু খরচ চলে গেলে যে খারাপ হলো তা না। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা এক সময় আমি একটা ইউনিভার্সিটির সাথে জড়িত ছিলাম, পাবলিক ইউনিভার্সিটি। আমরা যখন খরচ করছি, বিশ্ববিদ্যালয় ভিসি সবসময় চাচ্ছেন খরচটা কমাতে। উনি এমনও ঘটনা ঘটছে, কোনো একটা কন্ট্রাক্টর হতো 100 টাকার একটা জিনিস দিতে চাচ্ছে, উনি বলছেন দেখো দেশের শিক্ষার জন্য তুমি এটাকে 8 কমায় দাও। সে লোকও ভিসির কথাতে কমিয়ে দিয়েছে। আমার প্ল্যানিং মিনিস্ট্রি উঠে বলতেছে তুমি তো খরচ করতে পারো না। উনি যতই বলছেন দেখো আমি কিন্তু করে ফেলছি কাজটা, বললেন না তাতে কি হবে, তুমি তো খরচ করতে পারো না। সুতরাং আমি এই যে প্রশ্নটা আমরা করছি খরচ করতে পারো নাই,
এটার অসুবিধাটা হচ্ছে তাহলে আপনি অনিচ্ছাগত খরচ করবেন, তাহলে আপনি দরকার ছাড়া খরচ করবেন, এটাও আমি চাচ্ছি না। সুতরাং দক্ষতা বাড়ানোর যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো এগো ক্লারিক্যাল চিন্তা আসবে না। চিন্তা করা উচিত আচ্ছা আমি মনিটরিং কিভাবে করব। আমার স্কুল হওয়ার কথা ছিল, ক্লাস হওয়ার কথা ছিল, ক্লাস হয়ে গেছে, বলেন না এটা তো খরচ না করে ক্লাস করে ফেলছো, তার মানে তুমি বাজেটে ঠিকমতো কাজ করো নাই। এই ধরনের চিন্তাটা কিন্তু আমাদেরকে নষ্ট করছে, এতে এফিসিয়েন্সি কমছে, নষ্ট এক ধরনের চিন্তার দৈন্যতা থাকছে। যে আমি সে ধরনের সেই কথাটা আমি বলছি, এবং এটা ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য যে আসলে আমি কিভাবে এটাকে দেখছি। সুতরাং ঋণ করাটাকে আমি খুব চিন্তিত না, আমাদের এখনও ক্ষমতা আছে, তবে হ্যাঁ গ্রোথ রেট যেন নষ্ট না হয়। আমার যে ইকোনমিক গ্রোথে যেমন এখন IMF বলছে 3 পয়েন্ট কমে যাচ্ছে, 5.7-এ চলে আসতেছে। হ্যাঁ আমার চিন্তাটা করা উচিত ছিল, কমানোটা নিয়ে চিন্তিত না, কেন কমলো ব্যাখ্যা করেন আমাকে, কেন কমলো এটা জন্য আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বলতে পারে যে এই কারণে কমে গেছে, এবং সেটা যৌক্তিক কিনা দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এই কমাটা ভবিষ্যতে না কমানোর বুদ্ধিটা কি। কারণ আমাকে 8%, 9%, 10% গ্রোথে যেতে হবে এই ইকোনমিকে রক্ষা করতে গেলে। তাহলে সেটা রক্ষা করার জন্য আমি যদি এখন বলি না আমি খরচ করব না, রাস্তা বানাবো না, আমি এটার পক্ষে না। কিন্তু এই যে ডাউনওয়ার্ড শিফটটা হলো, এটার কারণটা জানা উচিত এবং কারণটা ব্যাখ্যা করা উচিত, প্রধানমন্ত্রীর জানা উচিত এটা যে এই কারণে কমে গেল, ভবিষ্যতে যেন এটা না হয়। কিন্তু আমরা সেদিকে চিন্তা করছি না, আমরা অনেকটা টিকচিহ্ন দিচ্ছি, এটা করা দরকার, এটা করা দরকার, এটা করা দরকার, পেছনে যৌক্তিকতাটা আনা উচিত। আমি মনে করি সেই চিন্তার দৈন্যটা আমাদের আছে। জি, আরেকটা বিষয় থেকে যে ভর্তুকি নিয়ে আমরা অনেক সময় কথা বলি, আমাদের একটা বড় অংশ ভর্তুকি দিতে, বিশেষ করে বিদ্যুতে, জ্বালানিতে আমাদের বড় অংশের ভর্তুকি চলে যাচ্ছে, কৃষিতে অনেক বড় ভর্তুকি যাচ্ছে, সেটা নিশ্চয়ই। এবং একই সাথে এইটার সাথে যদি আমরা এবার বলি যে সামাজিক নিরাপত্তা খাত, কিংবা আমরা সেই খাতে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে, সেখানে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যে এই যে খাতে এবার বলা হচ্ছে যে সংখ্যা বাড়ানো হবে, কিন্তু পরিমাণটা আসলে ঠিক রাখা হবে, বিশেষ করে যেমন বয়স্ক ভাতা বা অন্যান্য ক্ষেত্রে এই সম্প্রসারণের কিছু দাবি দেওয়া আসছে, বা আপনি IMF-এর জায়গা থেকে এবার আলোচনা হয়েছে। আপনি যদি IMF-এর প্রসঙ্গ বিষয়টা বলেছেন যে খুব বেশি জরুরি না, আমি বলছি হয়তো, কিন্তু ঘটনার প্রসঙ্গে আমি তুললাম। আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম আসছে বাজেট আকার প্রকার বিশ্লেষণ, এবং এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর AK এনামুল হক। আমরা বিরতির আগে যে প্রসঙ্গটা আলোচনায় এনেছিলাম বা আলোচনা করতে চেয়েছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভর্তুকি প্রসঙ্গ, এবং একই সাথে কাছাকাছি, কারণ দুটোর সাথেই সম্পর্কিত। বিশেষ করে একটা বড় অংশের জনগোষ্ঠীকে কিছুটা হলেও একটু নিরাপত্তা দেওয়া, সেই জায়গাটায় আসলে নিশ্চয়ই এবার প্রত্যেকটা বাজেটেই গুরুত্ব দেওয়া হয়, কারণ মূল্যস্ফীতি যেহেতু বেড়েছে, এই বিষয়টা আরও বেশি গুরুত্ব পায়। কারণ তাদেরকে যদি নিরাপত্তা কর্মসূচির মধ্যে না রাখা যায়, তাহলে হয়তো মূল্যস্ফীতির চাপটা অনেক বেশি পড়ে তাদের ক্ষেত্রে। সেই জায়গাটা নিশ্চয়ই এবার বাজারে থাকবে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই সংখ্যাটা আরও বাড়ানো উচিত, নাকি পরিমাণটা, কোনটা বাড়ানোটা জরুরি আসলে, সংখ্যা নাকি? দুইটি দরকার। এই কারণে যে এখন ইকোনমিতে কৃষির সংখ্যা, কৃষিতে নির্ভরশীল লোকের সংখ্যা দিনে দিনে কমছে। কৃষির সঙ্গে নির্ভরশীল লোক যত কমবে, যত মানুষ নগরবাসী হবে, তাদের রিস্ক অফ লাইফ ইজ হায়ার। এই কারণে যে নগরবাসী যদি একদিন ইনকাম না করতে পারে, সে খাইতে পারবে না। কৃষিজীবী একদিন ইনকাম না করলে সে একটা মুরগি ধরে নিজের মুরগি ধরে খেয়ে ফেলবে। সো মাথায় রাখতে হবে রিস্ক ইজ ভেরি হাই। অতএব যত দিন যাবে সরকারের এদিকে নজর, কিছু না পেলে শাকপাতা মানে এটা সম্ভব, মাছ ধরে নিয়ে চলে আসবে। এই পর্যায়ে যত দিন যাবে এটার গুরুত্ব বাড়বে। অতএব আমরা যদি 1200 টাকা দিয়ে মনে করি বৃদ্ধ ভাতা দিচ্ছি, এগুলো কিছুই না, এটাও বাড়াতে হবে, মানুষের সংখ্যাও। এখানে একটা বিষয় যে এই যে এত সংখ্যা আছে, নিশ্চয়ই আমাদের সংখ্যাটা আছে, কিন্তু একটা বিষয় সবসময় আলোচিত হয় যে সেই সঠিক লোকটা অনেক সময় পায় না। এইখানে অনেক ধরনের এই দুর্নীতিগুলো তো আছে। আমি এই দুর্নীতিগুলোকে একভাবে দেখব যে এই দুর্নীতি আছে বলে যে আমি আর একটু বাড়াবো না, আমি তা না মনে করেন। দুর্নীতি আছে, দুর্নীতি ধরেন, শাস্তি দেন, সেটা হচ্ছে একটা পদ্ধতি। কিন্তু দুর্নীতি আছে বলে আমি চিন্তা করব না এই গরিব লোকদের জন্য, এটা হবে না। মানুষের, শহরের লোকজনের এই রিস্কটার জন্য আমি বলবো যে এটা বিপজ্জনক। দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে এই যে লোকটা আমি বাড়াবো, গভর্নমেন্ট একটা ভালো প্রোগ্রাম আছে, এবার ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল, সেটা হচ্ছে
পেনশন স্কিম, সরকারের পেনশন স্কিমটাকে আরও দ্রুত ছড়ানো উচিত। তাহলে দায়িত্ব কমবে। দায়িত্ব কমবে মানে কি, যে একটা বয়স্ক লোক রাস্তায় পড়ে যাবে না, সে তার ইনকাম প্রোডাক্টিভ লাইফ থেকে একটা সেভিংস তৈরি করতে পারবে। পেনশন স্কিমটা যেভাবে আগানোর কথা আগাচ্ছে না, আমি মনে করি এটা ভেরি ইম্পর্ট্যান্ট। হয়তো এই টাকাটা যদি গভর্নমেন্ট পায় পেনশন স্কিমে এবং ইকোনমিতে রাইটলি খরচ করে, আমি ভয় পাচ্ছি কোথায়, এরকম একটা টাকা গভর্নমেন্ট রংলি খরচ করে ফেলবে। যদি রংলি খরচ করে ফেলে তাহলে ইকোনমিতে বিপদ হবে। গভর্নমেন্টের উচিত হবে এই টাকা থেকে যা গভর্নমেন্ট পায় সেটা প্রোডাক্টিভ ওয়েতে খরচ করে, তাহলে ইকোনমি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে, জব বাড়বে, একই সাথে ইনকাম বাড়বে সরকারে। এই পদ্ধতিটা যদি চিন্তা করে যায়, যার জন্য আগামীতে হয়তো বা সঞ্চয়পত্র গভর্নমেন্ট আর খুব একটা কিনতে চাইবে না, বলবে কেন, যে আমার যদি এনাফ পেনশনার থাকে, মানে পেনশন স্কিমের লোক থাকে, তাহলে তো আমি একটা সেভিংস পেয়ে যাচ্ছি। তার মানে ঋণের দায়িত্বটা নিতে হবে না। দায়িত্ব কোথায় হবে, যে আমি যেন ইকোনমিটাকে বড় করতে পারি, এটা চিন্তা করা উচিত। কিন্তু আমি মনে করি আলটিমেটলি এই ভর্তুকিটা, বিশেষ করে বয়স্ক ভাতা দিয়ে, এটা লাগবে, পেনশনারদের জন্য চিন্তাটা করতে হবে। দ্বিতীয় যেটা আসে কৃষি ভর্তুকি, ভেরি ইম্পর্ট্যান্ট। যত চিৎকার করুক ওয়ার্ল্ড ব্যাংক, যত চিৎকার করুক IMF, আমি মনে করি এটা ইম্পর্ট্যান্ট। কারণ কৃষকরা যতভাবেই বলেন, একটা সহজ এক্সাম্পল দিলে, 1 টাকার জিনিস যদি কৃষকের দাঁড় থেকে ঢাকার বাজারে আনতে চান, এটা 3 টাকা হবে, 3 গুণ হবে, নানা কারণে। অনেক অ্যানালিটিক্যাল হিসাব আমরা দেখেছি, এটা আপনি এর চেয়ে বেশি কমাতে পারবেন না। তাহলে 1 টাকার জিনিস যদি 3 টাকা হয়, 10 টাকার জিনিস যদি 30 টাকা ঢাকায় হয়, এটাকে সারপ্রাইজ হওয়ার কিছু নেই। কিন্তু 10 টাকা যেন 12 টাকা হয়, সেই জন্য ভর্তুকিটা দেওয়া। ভর্তুকি দেওয়া মানে হচ্ছে তার খরচ কমিয়ে তার পকেটে টাকা দেওয়া। অতএব এটা সরকারকে দিতে হবে, কিন্তু এটা দিতে পারবে না সরকারের যদি ট্যাক্স না থাকে। ওই যে বললাম, ট্যাক্সের ইনকামটির অঙ্কটা ভালো করে মিলাতে হবে, এবং এটা যদি ভ্যাট দিয়ে করেন, এটাতে ইনফ্লেশন বাড়বে। সুতরাং ইনকাম ট্যাক্স সংখ্যা ঠিক করেন এবং সেটাকে টার্গেট করে দেন। বলেন যে আমি ইনকাম ট্যাক্স আনতে চাই, এটা টার্গেট করে। এর অর্থ এই না যে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আপনি চাপ বাড়াবেন। কারণ হিসাব বলছে 23 লাখ লোক ইনকাম ট্যাক্স দিচ্ছে, 70 লাখ লোক ইনকাম ট্যাক্স দিচ্ছে না, দেওয়া উচিত ছিল। আপনি 70 লাখ লোককে খুঁজে বের করেন। সেই খুঁজে বের না করলে আপনি কি করবেন, আপনি 23 লাখ লোকের উপরে ট্যাক্স বাড়াবেন। তাতে কি হবে, সে হতে তারা প্ল্যান করছে যে বিশেষ করে সিটি কর্পোরেশন, ডিপিডিসি এই বিষয়গুলোকে যুক্ত করে এক ধরনের, এটা আগেও বলা হয়েছিল, এবং এটা টার্গেট দেওয়া উচিত। এটা টার্গেট দেওয়া উচিত যে প্রতি বছর 10, 15, 20 লাখ লোক অ্যাড করতে না পারলে আমাদের ইনকাম ট্যাক্স থাকার দরকার নেই। ইনকাম ট্যাক্স তো কালেক্ট করে আমার অ্যাকাউন্টেন্ট, বেতন দেওয়ার সময় আমার ইনকাম ট্যাক্স নিয়ে চলে যায়। তাহলে এফিশিয়েন্সিটা কোথায়? অতএব আমরা যেভাবে চিন্তা করছি, হ্যাঁ গভর্নমেন্টকে চিন্তা করে, আর একই সাথে মানুষকে চিন্তা করা উচিত যে হ্যাঁ দেশে ইনকাম ট্যাক্স দিতে হবে। একটা দেশে বসবাস করলে ইনকাম ট্যাক্স, নাগরিক সুবিধা বলে দিতে হবে। সুতরাং এগুলো যে আসছে না তা না, এগুলো কিছু কিছু আসছে, কিন্তু এগুলোতে পরিষ্কার থাকা উচিত। হ্যাঁ, আমরা অনেক কথা বলি ডিজিটাইজ করা, এটা করা, এখন ডিজিটালের মধ্যে ভূত ঢুকে যায়, সেটাও সত্য। অনেক দেখা গেছে ডিজিটাইজ করা হয়েছিল, মনে আছে কিনা, গাড়িতে দেখা গেল ওখানেও ভুয়া ডিজিটাল নাম্বার আছে। তার মানে আমাদের এই সমস্ত টেকনোলজির কথা চিন্তা না করে খুব সহজভাবে বলা উচিত যে প্রতি বছর আমাকে 20 লাখ ট্যাক্স পেয়ার অ্যাড করে দেন, না হলে ট্যাক্স ডিপার্টমেন্ট বসে আছে কেন? দ্যাট ইজ ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট দায়িত্ব তাদের দেশের জন্য। এবং দেশের নাগরিককে উদ্বুদ্ধ করা উচিত আপনি ট্যাক্স দেন, কারণ তা না হলে দেশে বিপদ বাড়বে। এটা এখন আর সেই কৃষিভিত্তিক দেশ, আলটিমেটলি ঘুরে ওই আমার উপরেই পড়বে। অতএব এই যে উদ্বুদ্ধ করা, এটা আমাদের চিন্তা করা উচিত এবং এটা আমাদের থাকা উচিত। কিন্তু এর অর্থ এই না আপনি যদি মনে করেন যিনি ট্যাক্স দিচ্ছেন তাকে আপনি চাপ দেওয়া শুরু করবেন, তাকে হ্যারাসমেন্টে নেবেন, তাহলে কেউ ট্যাক্স দিতে আসবে না। অতএব এই যে একটা এক ধরনের ট্যাক্সের ক্ষেত্রে যে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ট্যাক্স আদায়ের যে প্রক্রিয়াগুলো অনেক ফর্ম, আমরা বলছিলাম যে এক পাতার একটি সহজীকরণের জায়গাটা, সেটিও কি মানে খুব জরুরি বা সেটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা দিয়ে খুব একটা বাড়ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা কালো টাকা সাদা করার জন্য নানা ধরনের কথা বলেছি, লাভ হয় না। কারণ আপনি কি করবেন, আমি এটুক বুঝি যে ট্যাক্স পেয়ার হলে আপনি মারা গেলেন, বলে কেন? বলে এখন আপনি দেশ থেকে বেরোতে পারবেন না। দেশ থেকে বেরোতে পারবেন না কেন? বলেন না ট্যাক্স বিদেশে বসে দাখিল করতে হবে। এই যে রুলগুলো তৈরি করছেন এগুলোকে সহজ করেন, এখানে সহজীকরণ করো যে আমি দেশে চলে গেছি, পাসপোর্টের সিল দিয়ে জানাইলাম যে আমি দেশে নাই, আগামী বছর আমি ট্যাক্স দেব না, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার যখন দেশে ফিরব আমি দেব। এই যে সহজ করা মানে আপনি একটা লোককে উৎসাহিত হবে। একটা লোককে, আমি একটা ঘটনা জানি, একটা লোক সে
কনসালটেন্সি করতে গিয়ে ভ্যাট নিছিল, ভ্যাট নাম্বার নিছে, কনসালটেন্সি শেষ, সে এখন ভ্যাট নাম্বার বন্ধ করতে চায়। ভ্যাট অফিসে গিয়ে ঘুষ না দিয়ে সেটা বন্ধ করতে পারছেন না। কিসের ভ্যাট অফিস? আপনি সেই অফিসটা রাখলেন কেন? যার দায়িত্ব হচ্ছে মানুষকে হ্যারাস করা। আমি মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত, যে ট্যাক্স ডিপার্টমেন্ট কাউকে হ্যারাস করবে না। তার কাজ হচ্ছে ট্যাক্সটা আদায় করা। কিভাবে আদায় করবেন? ট্যাক্স পেয়ার বের করেন। আপনার প্রথম কাজ হচ্ছে ট্যাক্স পেয়ার বের করা। 70 লক্ষ ট্যাক্স পেয়ারকে আগামী 2 বছরের মধ্যে বের করে দেন যে বাংলাদেশে এই ট্যাক্স পেয়ারটা কোথায়। তারপরে আপনি চিন্তা করেন সবাইকে বলা যে হ্যাঁ ট্যাক্স দিতে হবে। ট্যাক্স পদ্ধতি সহজীকরণ, এখন সহজীকরণ করলেও কিন্তু বাড়বে না। আমি সে কারণে বলছি যে আমরা প্রথম ধাপ হচ্ছে ট্যাক্স পেয়ারের সংখ্যা বের করেন। আর তা না হলে কি হবে? যারা ট্যাক্স দিচ্ছে এরা দেশের বাইরে চলে যাবে। অলরেডি ব্যবসায়ীরা শুরু করে ফেলছে। ব্যবসায়ীরা দেশের বাইরে গিয়ে আমাদের ট্যাক্সের জাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কোম্পানি বাইরে চলে যাচ্ছে। কনসালটেন্ট অনেক গ্রুপ আছে কিন্তু যারা একই কাজ করবে। এই যে সহজীকরণগুলো, এগুলো আমাদের চিন্তা, এখানেই দেশকে নিয়ে চিন্তা করা উচিত। জি, আমরা সেটা চাই স্যার। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য। আমরা চাই যে নিশ্চয়ই এই আরও অনেক প্রায় মাস তো এক সময় আছে, এই বিষয়ের সময়ের মধ্যে আমাদের বাজেট নিয়ে অনেক আলাপ আলোচনা হবে। আপনি যেটা বলছিলেন যে অর্থনীতিবিদ বা অন্যান্য যারা অংশীজন রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ করে এই বিষয়টা যতটা ভালো হবে বা যতটা ইফেক্টিভ হবে সেটা আমরা প্রত্যাশা করছি, এবং আমরাও চাচ্ছি যে একটি জনবান্ধব বাজেটের জন্য আমরা আশা করছি। সেই আশাবাদ রেখে আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক ভালো থাকবেন, নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে।